সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো খুব কঠিন একটা টপিক, যেটা আমাদের অনেকের কাছেই কঠিন মনে হয়। সেটা হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, আমাদের অনেকের প্রেপোজিশন এটার কথা শুনলে জ্বর উঠে যায়, কারণ প্রেপোজিশন টপিকটা আমরা কোনোভাবেই অ্যান্সার করতে পারি না বা বুঝি না। তো প্রেপোজিশন টপিকটা না পারার পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণগুলো হচ্ছে যে প্রেপোজিশন টপিকটা আমরা শিখি, বাট অনেকটা ভুল উপায়ে শিখি, অর্থাৎ প্রেপোজিশনটা যেভাবে আমাদের জানা উচিত হয়তো সেভাবে আমাদের জানা হয় না। এবং আমাদের আরেকটা বিষয় হলো আমরা কিন্তু খুব একটা প্র্যাকটিস করি না। সো যদি তুমি যে টপিকে পড়ো, যদি ওই টপিক থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে প্র্যাকটিস না করো, তাহলে ওই টপিকের সমস্যাটা তোমার আজীবনই থেকে যাবে। সো কোনো টপিকে ভালো করার জন্য যে কাজটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবা টপিকটা তোমার কাছে সহজ মনে হচ্ছে। তো আজকে কথা বলবো প্রেপোজিশন নিয়ে। আজকে আমাদের প্রেপোজিশনের বলা যায় লেকচার 1। হ্যাঁ, আজকে প্রেপোজিশনের আমাদের লেকচার 1। তো আজকে আমরা মূলত কী কী বিষয় নিয়ে কথা বলবো? আজকে কয়েকটা বেসিক বিষয় নিয়ে কথা বলবো। আমরা দু একটা লেকচারে এই বিষয়গুলো আগে ক্লিয়ার করব, তারপর আমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রেপোজিশনটা জানার চেষ্টা করব। তো আজকে আমরা যা কিছু পড়ব, অনেকের সেই বিষয়গুলো অজানা, আমরা সেই বিষয়গুলো হয়তো পড়ি না। ঠিক আছে? তো খেয়াল করবা, যদি আমরা শুরুতে প্রেপোজিশনের সংজ্ঞায় আসি যে প্রেপোজিশন আসলে কাকে বলে। তো আমরা আগে থেকেই জানি সবাই যে প্রি অর্থ কি। প্রি অর্থ হলো পূর্বে, এবং পজিশন অর্থ কি? পজিশন হলো অবস্থান। পজিশন হলো অবস্থান। সো প্রেপোজিশন মানে হচ্ছে যে এটা এমন একটা শব্দ বা শব্দগুচ্ছ যেটা নাউন, প্রোনাউন বা নাউনের সমজাতীয়, মানে নাউনের সমকক্ষ কোনো শব্দের পূর্বে বসে, এই যে কোনো শব্দের পূর্বে বসে সে কী করবে? বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে। তাহলে প্রেপোজিশন মানে আমরা কি বলতে পারি? যে প্রেপোজিশন এমন কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো নাউন, প্রোনাউন অথবা নাউনের সমকক্ষ কোনো শব্দের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। তো সংজ্ঞা অনেকেই আবার নাও বুঝতে পারো, এর জন্য আমি যে কাজটা করব, একটা এক্সাম্পল তোমাদেরকে দিব যে অ্যাকচুয়ালি প্রেপোজিশন কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। তো খেয়াল করো, আমরা যদি বলি যে উই লিভ, হ্যাঁ, ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, তাহলে এই বাক্যের মধ্যে খেয়াল করবে ইন প্রেপোজিশনটা বাংলাদেশ নাউনের পূর্বে বসে, বাংলাদেশ নাউনের পূর্বে বসে ইন প্রেপোজিশনটা বাক্যের অন্যান্য শব্দের সাথে, যেমন ধরো লিভের সাথে একটা কি করছে? সম্পর্ক স্থাপন করছে। ঠিক আছে? তাহলে প্রেপোজিশন হচ্ছে কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যেটা নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের সমকক্ষ কোনো শব্দের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? তো প্রেপোজিশন কাকে বলে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। আরেকটা বিষয় একটু তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো এটা একটা বেসিক ইনফরমেশন। তা হচ্ছে যে কোনো নাউনের পূর্বে প্রেপোজিশন বসবে, এটা একটা নর্মাল কথা। বাট যদি আমরা কখনো দেখি প্রেপোজিশন শুধু ভার্বের সাথে ইউজ হচ্ছে, এরপরে আর কোনো নাউন দেখতে পাচ্ছি না, তখন প্রেপোজিশনটা কিন্তু সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের কাজ করবে। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে হি ইজ ইন মাই রুম, সে আমার রুমে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন প্রেপোজিশনটা মাই রুম এ নাউন ফ্রেজের পূর্বে বসছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আপনি এটাকে নাউন না বলে কেন আপনি নাউন ফ্রেজ বললেন? আচ্ছা, যদি একটা শব্দ হতো সেক্ষেত্রে আমি নাউন বলতাম, কারণ প্রেপোজিশনের পরে নাউন বসে, যেহেতু আমরা একের অধিক শব্দ দেখতে পাচ্ছি তাই আমরা বলছি এটাকে নাউন ফ্রেজ। ঠিক আছে? সো খেয়াল করো, এই যে মাই রুম এ নাউন ফ্রেজ, এটার পূর্বে যেহেতু আমরা প্রেপোজিশন দেখতে পাচ্ছি, এটাকে আমরা প্রেপোজিশনই বলবো। এটাকে আমরা কি বলবো? প্রেপোজিশন। হ্যাঁ, কিন্তু খেয়াল করবে, যদি আমি বলি কাম ইন, তাহলে দেখো এখন কিন্তু ইন প্রেপোজিশনের পরে কোনো নাউন আমরা দেখতে পাচ্ছি না। সো যদি
আমরা দেখি যে প্রেপোজিশন ভার্বের সাথে একাই ব্যবহৃত হচ্ছে, তারপরে কোনো নাউন অথবা নাউন ফ্রেজ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই প্রেপোজিশনটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব। অর্থাৎ প্রেপোজিশন যখন ভার্বের সাথে একাই ব্যবহৃত হবে, তারপরে যখন নাউন থাকবে না, তখন তাকে আমরা বলছি অ্যাডভার্ব। প্রশ্ন হতে পারে, স্যার কেন আমরা অ্যাডভার্ব বলছি? আচ্ছা দেখো, আমরা জানি বেসিকলি অ্যাডভার্ব কয়টা বিষয়কে নির্দেশ করে? তিনটা বিষয়কে। একটা হচ্ছে স্থান, সময় এবং কাজের ধরন, যেটাকে আমরা ম্যানার বলি। ঠিক আছে? সো এখানে বোঝাচ্ছে কাম ইন বলতে যে ভেতরে আসো। সো ইন দ্বারা এখানে স্থানকে বোঝাচ্ছে, তাই বলে আমরা এখানে ইনকে প্রেপোজিশন না বলে অ্যাডভার্ব বলছি। আবার যদি আমি ধরো বলি গো আউট, গো আউট মানে বাইরে যাও। হ্যাঁ, গো আউট বাইরে যাও। সো খেয়াল করো, এই যে আউট একটা প্রেপোজিশন হলেও যেহেতু এটা ভার্বের সাথে ব্যবহৃত হচ্ছে এবং তারপরে কোনো নাউন দেখা যাচ্ছে না, এবং আউট দ্বারা এখানে স্থানকে বোঝানো হচ্ছে, সো এখানে আউটটা মূলত হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। সো আশা করি ক্লিয়ার। যদি প্রেপোজিশন ভার্বের সাথে একাই ব্যবহৃত হয় এবং সেটার মাধ্যমে যদি আমরা দেখি যে স্থান প্রকাশ করছে, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। ঠিক আছে? আর যদি দেখি যে না, প্রেপোজিশনের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ দেওয়া আছে, তখন তাকে আমরা মূলত কি বলবো? প্রেপোজিশনই বলবো। তবে এখানে আরও কিছু কথা আছে যেগুলোর অ্যান্সার তোমরা ক্লাস করতে করতে পেয়ে যাবে। তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা একটু কথা বলবো আমাদের এইচএসসি সিলেবাসে মূলত প্রেপোজিশন টপিক থেকে কী টাইপের প্রশ্ন আসে, আমাদের প্রশ্নের ধরন কেমন। তো মূলত আমাদের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এরকম যে ইউজ অফ prepositions based on meaning। হ্যাঁ, ইউজ অফ prepositions based on meaning। তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা হলো, আমাদের প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্নই হচ্ছে যে তোমার প্রেপোজিশন উত্তর করার জন্য অর্থ বুঝতে হবে। আর আমরা এই যে ইংলিশ এটা না পারার, মানে ইংলিশ সাবজেক্টটা না পারার প্রধান কারণ হলো আমরা কিন্তু অর্থ বুঝি না। সো যদি আমরা অর্থই না বুঝি, তাহলে অ্যান্সার আমরা কিভাবে করব? আমি ক্লাসে সবসময় একটা কথা বলি, আমার অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস, সেটা হচ্ছে যে ইংলিশ একটা ভাষা। সো ভাষা পরিবর্তনশীল। আমরা ইউজুয়াল যে নিয়মগুলো শিখি গ্রামারের, সেগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। এখানে অবাক হওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, যেমন আমরা শিখি যে অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে আগে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স হবে। আগে যদি আমরা দেখি যে পাস্ট সিম্পল টেন্স দেওয়া আছে, পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তবে এর ব্যতিক্রমও কিন্তু হতে পারে। আমরা এমনও দেখতে পারি যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে আমরা পাস্ট টেন্সের পরিবর্তে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবো। এখানে অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, সো ইংরেজি যেহেতু একটা ভাষা, সো ভাষা পরিবর্তনশীল। সো এর জন্য মূলত আমাদের অর্থের উপর একটু বেশি এফোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের রুল জানতে হবে অবশ্যই, বাট অর্থের উপরে জোর দেওয়াটা আমি মনে করি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? সো অর্থ বুঝলে তুমি কিন্তু অনেক অ্যান্সার নিজ থেকে এমনি করে ফেলতে পারবা। সো ইউজ অফ প্রেপোজিশনস বেসড অন মিনিং, এই টপিকটা মূলত আমরা যদি অ্যান্সার করতে চাই, মানে এখানে আসলে আমি যে বিষয়টা লিখলাম, মানে প্রেপোজিশন অ্যান্সার করার জন্য আমাদের অর্থটা বুঝতে হবে এবং অর্থের উপর ভিত্তি করে কিন্তু প্রেপোজিশন ব্যবহার করতে হয় আমাদের প্রশ্নগুলোর মধ্যে। সো এই টপিকটা কভার করার জন্য মূলত আমরা কি পড়ব? এই টপিকটা কভার করার জন্য মূলত আমাদের কাজ থাকবে বিভক্তির সাহায্যে প্রেপোজিশনের ব্যবহার। হ্যাঁ, বিভক্তির সাহায্যে প্রেপোজিশনের ব্যবহার। এবং দ্বিতীয় যে বিষয়টা করব সেটা হচ্ছে বিগত বছরে যা প্রশ্ন আসছে সেগুলো আমরা বুঝে বুঝে সমাধান করব। বিগত বছরের আসা প্রশ্নগুলো আমরা বুঝে বুঝে সমাধান করব, অর্থ বুঝে বুঝে। হ্যাঁ, ওকে। সো এই বিষয়গুলো যদি করা হয়, ইনশাল্লাহ দেখবা তোমার কাছে প্রেপোজিশনটা খুব সহজ মনে হচ্ছে। ওকে, এরপর খেয়াল করো, এরপর আমাদের প্রশ্নের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিন্তু আসে। সো আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস হ্যাঁ আসে, আমরা দেখতে পাই। ওকে, মানে 10টা প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাই যে
3-4টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকে। তো আমাদের এইচএসসি লেভেলে মূলত এই টপিকটা যদি আমরা কভার করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আমি বলছি এইচএসসি, হ্যাঁ। সো এইচএসসি লেভেলে এই টপিকটা কভার করার জন্য আমাদের কি করা উচিত? আগে একটু বলে রাখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস আসলে জিনিসটা কি। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হলো মূলত যে নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্ব, হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্ব এরপরে একটা নির্দিষ্ট প্রেপোজিশন বসে একটা নির্দিষ্ট অর্থ পাওয়া যাবে। আবারও বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটার মানে অ্যাকচুয়ালি কি? এটার মানে হচ্ছে এই যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এই যে 3টা পার্টস অফ স্পিচ তুমি দেখতে পাচ্ছ, এরপরে একটা নির্দিষ্ট প্রেপোজিশন বসবে এবং আমরা একটা নির্দিষ্ট অর্থ পাবো। ঠিক আছে? ওকে, যেমন কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। আমরা বলতে পারি ডিপেন্ড অন, খুব কমন একটা আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ডিপেন্ডের পরে অন বসে। সিমিলারলি আমরা বলতে পারি রিলাই অন, হ্যাঁ। আমরা বলতে পারি ইন্টারেস্টেড, হ্যাঁ, ইন্টারেস্টেড এর সাথে কি বসে? ইন, হ্যাঁ। আমরা বলতে পারি অ্যাডহেয়ার টু, আবার বলা যায় হ্যাঙ্কার টু, কনফাইন টু, আর অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে আমরা জানি, বাট কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম যে এই পার্টিকুলার পার্টস অফ স্পিচগুলোর পরে এই পার্টিকুলার প্রেপোজিশনগুলোই বসবে, হ্যাঁ, এগুলাই বসবে। সো আরও হতে পারে, যেমন সাফার ফ্রম হতে পারে, হ্যাঙ্কার আফটার হতে পারে, লং ফর হতে পারে। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে বোঝাচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলোর পরে একটা নির্দিষ্ট প্রেপোজিশন বসবে এবং একটা নির্দিষ্ট অর্থ আমরা পাবো। ঠিক আছে? অলরাইট, এরপর দেখো আমাদের গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে। এখন অনেকের আবার এটাতে একটু সমস্যা আছে, গ্রুপ ভার্ব। তো একটা বিষয় এখানে বলা হয় নাই, একটু সেটা বলে ফেলি। সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা কি জিনিস আমরা বুঝলাম, এবং এইচএসসি লেভেলে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই টপিকটা কভার করতে চাই আমাদের কি করা উচিত? আমাদের যে কাজটা করতে হবে, বিগত বছরে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে সেখানের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আছে সেগুলো আমরা একটু বুঝে বুঝে দাগিয়ে একটু প্র্যাকটিস করব। ধরো আমরা একটা কোশ্চেন সলভ করব, ওই কোশ্চেনের মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আছে এগুলো একটু আমরা আলাদা করে একটা এফোর্ট দিয়ে পড়ব, তাহলে মনে থাকবে। দেখা যাবে ওই সিমিলার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসে। সো যদিও তুমি যদি 16 থেকে 24 পর্যন্ত এর মধ্যে যতগুলো প্রেপোজিশন মানে আসছে, বিভিন্ন বোর্ডে যতগুলো প্রেপোজিশন আসছে, তুমি যদি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবা এখানেও কিন্তু হিউজ পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন চলে আসছে। মানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে 16 থেকে 24 পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে অনেক প্রশ্ন পাওয়া যাচ্ছে, মানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে? সো এগুলো একটু ভালো করে পড়লেই কিন্তু মোটামুটি তোমার এইচএসসি কভার হয়ে যাবে। এরপর খেয়াল করো গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস এই টপিক থেকে আমরা মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখতে পাই, তবে সব সময় আসে না, মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। যেমন তোমরা যদি সিলেট বোর্ড 19-এর প্রশ্নটা একটু দেখো, দেখবা সেখানে গ্রুপ ভার্বস থেকে কয়েকটা প্রশ্ন আসছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস গ্রুপ ভার্বসের মধ্যে এই দুইটা বিষয়ের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস হচ্ছে মূলত নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পরে একটা নির্দিষ্ট প্রেপোজিশন বসে একটা নির্দিষ্ট অর্থ আমরা পাবো। আর গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস হচ্ছে একটা ভার্বের পরে ভিন্ন ভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ আমরা পাবো। যেমন আমরা বলতে পারি, ধরো লুক ভার্বের কথা, হ্যাঁ, এরকম অনেক ভার্ব আছে। আমরা যদি একটু লুকের কথা বলি বোঝার সুবিধার্থে, সেক্ষেত্রে যেমন লুকের সাথে যদি আমরা অ্যাড প্রেপোজিশন যুক্ত করি তাহলে অর্থ কী হবে? তাকানো। আবার যদি আমরা লুকের সাথে ফর প্রেপোজিশন যুক্ত করি সেক্ষেত্রে অর্থ হবে খোঁজা, কোনো কিছু খোঁজা। আবার যদি আমরা লুকের সাথে আফটার প্রেপোজিশন যুক্ত করি সেক্ষেত্রে অর্থ হবে দেখাশোনা করা। তাহলে এই যে লুক ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রেপোজিশন যুক্ত হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন অর্থ পাওয়া যাচ্ছে। ঠিক আছে?
এবং সর্বশেষ অনেক ক্ষেত্রে আমরা ফ্রেজ থেকে প্রশ্ন আসতে দেখতে পাই। সেক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে ফ্রেজটা প্রেপোজিশনাল ফ্রেজও হতে পারে অথবা ইউজুয়াল যে ফ্রেজগুলো আছে সেগুলোও হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে দেখবা যে এরকম ড্যাশ দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি এখানে ফর বসবে। আবার দেখবা ড্যাশ দিয়ে বলা আছে দিস রেগার্ড, হ্যাঁ, এক্ষেত্রে এখানে কি বসবে বলো তো? ইন বসবে, ইন দিস রেগার্ড। সো এরকম কিছু ফ্রেজ আসে। আবার অনেক ক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজও আসতে পারে, যেটা সম্পর্কে আমরা পরে কথা বলবো। সো মূলত আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এইচএসসির যেই প্রেপোজিশন টপিকটা আছে, এই টপিকের প্রশ্নটা কেমন হয়? মূলত অর্থের উপর ভিত্তি করে প্রেপোজিশনের প্রশ্নটা হয়। আবার মাঝে মধ্যে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেখা যায়, মাঝে মধ্যে না, ইউজুয়ালি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে। এরপরে আমরা দেখতে পাই গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস টপিক থেকে রেয়ারলি প্রশ্ন আসে। এরপর আমরা দেখতে পাই ফ্রেজের একটা ব্যবহার আছে, মানে মোটামুটি ফ্রেজ আসে। সো মূলত এই 4 ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এবার চলো আমরা একটু প্রেপোজিশনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলি, প্রেপোজিশনের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলি। এটা নিয়ে কথা বলার পরে বাকি আলোচনা আমরা আমাদের পরবর্তী যে লেকচারগুলো আসবে সেখানে আমরা করব। তো চলো তাহলে প্রেপোজিশনের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু আমরা আলোচনা করি। তো প্রেপোজিশন, এটাকে যদি আমরা একটু ক্লাসিফাই করতে চাই সেক্ষেত্রে প্রেপোজিশনস আসলে কয় প্রকার খেয়াল করবে। দেখো, প্রথমত আমরা বলতে পারি যে সিম্পল প্রেপোজিশন। কি বলতে পারি? সিম্পল প্রেপোজিশন, ঠিক আছে? আগে লিখে ফেলি আমি সবগুলো। তারপর আমরা বলতে পারি ডাবল প্রেপোজিশন। তারপর আমরা বলতে পারি কম্পাউন্ড প্রেপোজিশন। তারপর প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, প্রেপোজিশনাল ফ্রেজ যেটা বলছিলাম তোমাদেরকে যে কিছুক্ষণ পরে হচ্ছে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। ওকে, তারপর আমরা দেখি যে পার্টিসিপল। পার্টিসিপল অনেক ক্ষেত্রে কিন্তু প্রেপোজিশনের কাজ করে, ওকে, আবার মাঝে মধ্যে কনজাংশনের কাজ করে। এরপর নাম্বার 6 হচ্ছে ডিসগাইজড প্রেপোজিশন। ডিসগাইজড প্রেপোজিশন। সো প্রেপোজিশনের প্রকার হচ্ছে এগুলো, হ্যাঁ। তো যদি আমরা একটু সিম্পল প্রেপোজিশন দেখি, ইউজুয়ালি হচ্ছে যে প্রেপোজিশনগুলো আমরা ইউজ করি, যেমন ধরো ইন, হ্যাঁ, তারপর টু, তারপর অন, তারপর বলতে পারি উইথ, হ্যাঁ, তারপর আউট, তারপর অফ, ফর, এগুলো হচ্ছে সব সিম্পল প্রেপোজিশন। আর ডাবল প্রেপোজিশন হচ্ছে যখন তুমি দুইটা প্রেপোজিশন একত্রে ব্যবহার করবা। যেমন দেখো, ইনের সাথে তুমি টু যুক্ত করলা, তাহলে ইনটু হচ্ছে। অনের সাথে টু যুক্ত করলা, অন টু হচ্ছে। উইথের সাথে তুমি আউট যুক্ত করলা, তাহলে কি হচ্ছে? উইথ আউট হচ্ছে। এগুলো ডাবল প্রেপোজিশন। এরপর কম্পাউন্ড প্রেপোজিশন যদি আমরা দেখি যে কম্পাউন্ড প্রেপোজিশন মূলত কিভাবে গঠিত হয়। কম্পাউন্ড প্রেপোজিশন মূলত নাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ এবং আমরা দেখতে পাই যে অ্যাডভার্ব, হ্যাঁ, এগুলোর সাথে মানে এগুলোর পূর্বে হচ্ছে মূলত প্রেপোজিশন বসে কম্পাউন্ড প্রেপোজিশনটা গঠিত হয়। যেমন খেয়াল করো, কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আমরা বলতে পারি অ্যাক্রস, হ্যাঁ, তাহলে অ্যাক্রস মূলত এখানে কিভাবে গঠন হলো? এ বলতে এখানে অন বোঝাচ্ছে, তাহলে অনের সাথে যখন তুমি ক্রস, এই যে ক্রসটা যুক্ত করবা, তখন মূলত কি পাওয়া যায়? অ্যাক্রস পাওয়া যায়। এরপর আবার যদি আমরা বলি ধরো অ্যালং, তাহলে অনের সাথে যদি আমরা লংকে যুক্ত করি তাহলে কি পাওয়া যায়? অ্যালং পাওয়া যায়। আবার দেখো, আমরা যদি বলি বিহাইন্ড, ঠিক আছে, তাহলে বিহাইন্ডটা কিভাবে আসলো? এই যে বাই প্লাস হাইন্ড, বিহাইন্ড। তো এখানে আসলে বি দ্বারা বাই বোঝাচ্ছে। একইভাবে যদি আমরা বলি বিনিথস, হ্যাঁ, বিনিথস, এটা কিভাবে আসলো? এই যে বাই প্লাস নিথস, বিনিথস, ঠিক আছে। তো এই যে তুমি অ্যাক্রস, অ্যালং যে প্রেপোজিশন এখানে দেখতে পাচ্ছ, একটু খেয়াল করবে, এগুলো মূলত কিভাবে গঠিত হচ্ছে। এখানে আসলে এ দ্বারা অন বোঝাচ্ছে, এ দ্বারা অন বোঝাচ্ছে, এখানে বিই এর মাধ্যমে বাই বোঝাচ্ছে, ঠিক আছে।
সো যখন নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এদের পূর্বে প্র্যাপোজিশন বসে পুরোটা মিলে হচ্ছে প্র্যাপোজিশনের কাজ করে, সেটাকে আমরা বলি মূলত কম্পাউন্ড প্র্যাপোজিশন। বুঝছো? আবার বলছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের পূর্বে প্র্যাপোজিশন বসে যখন পুরোটা মিলে প্র্যাপোজিশনের কাজ করে তখন তাকে আমরা কি বলি? তখন আমরা বলি মূলত সেটাকে কম্পাউন্ড প্র্যাপোজিশন। দেখতে পাচ্ছ এখানে যে অন প্লাস ক্রস মিলে অ্যাক্রস যে প্র্যাপোজিশনটা আছে সেটা আমরা পাচ্ছি। ঠিক আছে? ওকে, সো কম্পাউন্ড প্র্যাপোজিশন সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হলো আশা করি। তাহলে সেটা কিভাবে গঠিত হয় আবারও বলছি, যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে প্র্যাপোজিশন বসে যখন পুরোটা একসাথে প্র্যাপোজিশনের কাজ করবে সেটাকে আমরা বলছি কম্পাউন্ড প্র্যাপোজিশন। ওকে, এরপর যদি আমরা একটু প্র্যাপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করি, তাহলে প্র্যাপোজিশনাল ফ্রেজটা আসলে কেমন? প্র্যাপোজিশনাল ফ্রেজ দুইভাবে গঠন করা যায়। একটা হলো প্র্যাপোজিশন দিয়ে শুরু, প্র্যাপোজিশন দিয়ে শেষ। যেমন আমি যদি বলি ধরো বাই, ডিডন্ট, অফ, তাহলে এই যে প্র্যাপোজিশন দিয়ে শুরু হচ্ছে, প্র্যাপোজিশন দিয়ে শেষ হচ্ছে, মাঝখানে অবশ্যই নাউন বসবে। এবং প্র্যাপোজিশন দিয়ে শুরু, প্র্যাপোজিশন দিয়ে শেষ, এইটুকু যে অংশটা সেটা সর্বদাই প্র্যাপোজিশনাল ফ্রেজ, দেয়ার ইজ নো ডাউট। ঠিক আছে? বাট যদি এমনটা হয় যে প্র্যাপোজিশন দিয়ে শুরু, নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে শেষ, যেমন খেয়াল করো বলা হলো যে ইন দ্য স্কুল অথবা ইন দ্য কলেজ। ঠিক আছে? তাহলে খেয়াল করবা এখানে প্র্যাপোজিশন দিয়ে শুরু হলো, এই যে নাউন ফ্রেজ দিয়ে শেষ হলো। প্রশ্ন হতে পারে, স্যার আপনি এখানে দ্য কলেজটাকে মূলত নাউন না বলে নাউন ফ্রেজ কেন বলছেন? প্র্যাপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন, একের অধিক শব্দ থাকলে সেটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। ঠিক আছে? তো এটা আসলে এটা নামে যদিও প্র্যাপোজিশনাল ফ্রেজ, বাট কাজের দিক থেকে মূলত এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বিকজ শুরুতেই বলে আসছি, অ্যাডভার্ব মূলত স্থান, সময় এবং কাজের ধরনকে নির্দেশ করে। সো তুমি যখন বলবা আই এম ইন মাই কলেজ অথবা আই এম ইন দ্য কলেজ, সেক্ষেত্রে কিন্তু একটা স্থানকে বোঝাচ্ছে। সো এর জন্য এই যে প্র্যাপোজিশনাল ফ্রেজ এটা নামে হলেও কাজের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছে। সো দুইভাবে গঠন করা যায়, একটা হচ্ছে প্র্যাপোজিশন দিয়ে শুরু হবে, প্র্যাপোজিশন দিয়ে শেষ হবে, যেটা সর্বদাই প্র্যাপোজিশনাল ফ্রেজের কাজ করবে। আরেকটা হলো প্র্যাপোজিশন দিয়ে শুরু, নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে শেষ, সেটা নামে প্র্যাপোজিশনাল ফ্রেজ, বাট কাজের দিক থেকে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করবে। ওকে, এরপর আসি পার্টিসিপল প্র্যাপোজিশন মূলত কেমন। পার্টিসিপল প্র্যাপোজিশন মূলত কেমন এটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা দেখতে পাই যে ভার্ব প্লাস আইএনজি যখন প্র্যাপোজিশনের কাজ করে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল প্র্যাপোজিশন। যেমন ধরো আমি বললাম যে what do you know, what do you know regarding, what do you know regarding this matter। ঠিক আছে? সো তোমাকে যদি আন্ডারলাইন করে বলা হয়, এই যে রিগার্ডিং এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এই সেন্টেন্সের মধ্যে, ডেফিনেটলি এটা হচ্ছে কি হবে? প্র্যাপোজিশন হবে। বিকজ এখানে রিগার্ডিং অর্থ হলো অ্যাবাউট। রিগার্ডিং অর্থ কি? অ্যাবাউট, অর্থাৎ তুমি এই ব্যাপারে কি জানো, মানে এই সম্পর্কে তুমি কি জানো। ঠিক আছে? সো রিগার্ডিং এই ওয়ার্ডটা, এই ভার্ব প্লাস আইএনজি, এটা মূলত হচ্ছে এখানে প্র্যাপোজিশনের কাজ করছে। আবার আমরা এরকম আরও অনেক এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা বলতে পারি কনসিডারিং দ্য কোয়ালিটি, কনসিডারিং দ্য কোয়ালিটি, দ্য প্রাইস ইজ নট হাই। বোঝা যাচ্ছে? দ্য প্রাইস ইজ নট হাই। ঠিক আছে? অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ কনসিডারিং, এই যে কনসিডার প্লাস হচ্ছে আইএনজি আছে, কনসিডারিং এ ভার্ব প্লাস আইএনজি, মূলত এটা এখানে প্র্যাপোজিশনের কাজ করছে। এটার মানে হচ্ছে ইন ভিউ অফ।
মানে আমরা দেখতে পাই যে গুণগত দিক থেকে মানে প্রাইস কিন্তু খুব বেশি না। সো কনসিডারিং মূলত এখানে ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করছে? প্রেপোজিশনের কাজ করছে। এরকম আরও এক্সাম্পল দেওয়া যায়, যেমন ফলোয়িং হতে পারে, রেসপেক্টিং হতে পারে, বারিং হতে পারে, অ্যাকসেপ্টিং হতে পারে। সো এরকম অনেক ভার্ব প্লাস আইএনজি আছে যেগুলো মূলত সেন্টেন্সের মধ্যে প্রেপোজিশনের কাজ করতে পারে। যেমন আমি যদি বলি যে দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং, তো এখানে ফলোয়িংটা মূলত আফটারের কাজ করছে, অর্থাৎ বিয়ের পরে একটা স্মল রিসেপশন ছিল, ঠিক আছে? ওকে, বা তুমি যদি বলো যে দেয়ার ইজ এ স্মল রিসেপশন আফটার দ্য ওয়েডিং, মানে বিয়ের পরে হচ্ছে একটা ছোট রিসেপশন আছে, হ্যাঁ। তো এখানে ফলোয়িংটা মূলত কিসের কাজ করছে? মূলত হচ্ছে আফটার প্রেপোজিশনের কাজ করছে। তার মানে হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন বলতে আমরা বলছি যে এমন প্রেপোজিশন যেগুলো আসলে ভার্ব প্লাস আইএনজি কিন্তু সেন্টেন্সের মধ্যে সেটা প্রেপোজিশনের কাজ করছে, ঠিক আছে? সেরকম অনেক আছে, আমরা সেগুলো আস্তে আস্তে জানবো, পড়তে পড়তে সেই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হব। এরপর ডিসগাইজড প্রেপোজিশন। দেখো, ডিসগাইজড শব্দের অর্থ হচ্ছে ছদ্ম। ডিসগাইজড শব্দের অর্থ কি? ছদ্ম। সো ডিসগাইজড প্রেপোজিশন হচ্ছে মূলত, যেমন তুমি মাঝে মধ্যে দেখবা আমরা কিন্তু যখন সময় বলি, টাইমের কথা যখন আমরা বলি, তখন আমরা বলি ধরো ইট ইজ 9 o'clock বা 8 o'clock। তো তখন আমরা যদি বলি যে 9 o'clock, হ্যাঁ 9 o'clock, সো এখানে মূলত ওটা একটা প্রেপোজিশন। এটা আসলে কি? এটা হচ্ছে মূলত অফ প্রেপোজিশন, বুঝছো? বাট দেখে কিন্তু সেটা বোঝা যায় না, এই কারণে এটাকে বলা হয় ডিসগাইজড প্রেপোজিশন, ঠিক আছে? মানে ছদ্মবেশী একটা প্রেপোজিশন। আবার ধরো তুমি যদি বলো যে শি কামস, হ্যাঁ শি কামস হিয়ার ওয়ান্স আ উইক। তো এই বাক্যের মধ্যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা মূলত কি, এটা মূলত হচ্ছে একটা প্রেপোজিশন। এখানে এ দ্বারা আসলে বোঝাচ্ছে অন প্রেপোজিশন। কি বোঝাচ্ছে? অন, মানে সে এখানে সপ্তাহে একবার আসে। এখানে এ দ্বারা মূলত অন প্রেপোজিশন বোঝাচ্ছে, আর এখানে ও দ্বারা মূলত অফ প্রেপোজিশন বোঝাচ্ছে, ঠিক আছে? সো যেহেতু এগুলো দেখে আমরা বুঝতে পারি না এগুলো প্রেপোজিশন, এই কারণে এগুলোকে বলা হয় ডিসগাইজড বা ছদ্মবেশী প্রেপোজিশন। তো আমরা প্রেপোজিশনের ক্লাসিফিকেশন পড়লাম এবং প্রেপোজিশন থেকে আমাদের প্রশ্নগুলো কিভাবে হয়, কি কি টাইপের প্রশ্নগুলো তো আসে, সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম। তো আজকে আমরা প্রেপোজিশনের লেকচার 1-এ কি কি দেখলাম, প্রেপোজিশন থেকে কিভাবে প্রশ্ন আসে সেই বিষয় সম্পর্কে আলোচনা করলাম, কি কি টপিক আমাদের প্রেপোজিশনটা অ্যান্সার করার জন্য প্রয়োজন হবে। প্রথমত অর্থ বুঝতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এইচএসসি লেভেলে যেগুলো আছে সেগুলো আমাদের বুঝে বুঝে পড়তে হবে। এর পাশাপাশি গ্রুপ ভার্বস থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, তোমার ইচ্ছা থাকলে গ্রুপ ভার্বসগুলো এখন থেকে পড়ে ফেলতে পারো, অবশ্যই তোমাকে অ্যাডমিশনে সেগুলো হেল্প করবে। এবং আমরা দেখলাম যে কিছু ফ্রেজ আসতে দেখা যায়, সেটা হতে পারে প্রেপোজিশনাল ফ্রেজ অথবা সাধারণ কোনো ফ্রেজ, ঠিক আছে? তারপর আমরা প্রেপোজিশনের ক্লাসিফিকেশন এখানে দেখলাম। হ্যাঁ, প্রেপোজিশন হচ্ছে মোট 6 প্রকার: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, প্রেপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল, ডিসগাইজড। আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। আমি এই তথ্যগুলো এই কারণেই দিচ্ছি, ইউজুয়ালি আমরা এগুলো পড়ি না। সো একটা বিষয় সম্পর্কে তুমি যখন প্রপারলি জানবা না, তখন তোমার কাছে বিষয়টা এমনি কঠিন মনে হবে। তো শেষ করার আগে আরেকটা বোনাস টিপস তোমাদেরকে দিয়ে রাখি, বা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যদি কখনো তুমি দেখো যে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন আছে, সেক্ষেত্রে কিন্তু ওই সেন্টেন্সে প্রেপোজিশনটা শেষে বসবে। এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরো আমি বললাম যে ওয়ার ডু ইউ কাম ফ্রম, হ্যাঁ, এই বাক্যটা একটু খেয়াল করবে। এই বাক্যের অর্থ তোমরা সবাই পারবে, অর্থ হচ্ছে তুমি কোত্থেকে আসছো। তো তোমাদের মনে কি কখনো প্রশ্ন আসেনি যে এখানে আসলে ফ্রম প্রেপোজিশনটা শেষে কেন, এই প্রেপোজিশনটা শেষে কেন? তো মূলত তোমরা মনে রাখবে, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন কোনো একটা প্রেপোজিশনের অবজেক্ট হয়, আবারও বলছি, ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন যদি কোনো প্রেপোজিশনের অবজেক্ট হয়, তখন ওই প্রেপোজিশনটা ওই সেন্টেন্সের শেষে বসবে। আসলে সেন্টেন্সটা ছিল এমন যে ফ্রম ওয়্যার, সেন্টেন্সটা এমন ছিল, ফ্রম ওয়্যার ডু ইউ
কাম। হ্যাঁ, সেন্টেন্সটা আসলে এমন ছিল, ঠিক আছে। বাট দেখা যাচ্ছে যে ওয়েয়ার ইন্টারোগেটিভ প্রোনাউনটা মূলত ফ্রম প্র্যাপোজিশনের অবজেক্ট। সো এই কারণে আমরা ফ্রমটাকে সেন্টেন্সের শেষে লিখলাম। ফ্রমটা কোথায় বসলো? সেন্টেন্সের শেষে বসলো, ঠিক আছে। সো এটা ছিল তোমাদের জন্য বোনাস। সো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, সেখানে আমরা প্র্যাপোজিশনের অবস্থান নিয়ে কথা বলবো। তারপর আমরা বিভক্তির সাহায্যে কীভাবে প্র্যাপোজিশন অ্যান্সার করা যায় সেটা নিয়ে কথা বলবো। আর যদি সময় থাকে তাহলে প্র্যাপোজিশনের যে ডায়াগ্রামটা আছে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।